শ্যামলী বাসে করে সে চ্যাংরাবান্ধা বর্ডার হয়ে তো জাস্ট বাস থেকে নেমে তার ড্রাইভার ছিল একজন মনসুর আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে আপা আমরা না চ্যাংরাবান্ধা বর্ডার। আমি মানে তো তারপরে ধরো বলেছে পরে আমি তো মানে চারো হাত পে লাফায় উঠেছি। আর আমার মেজো বোন অলওয়েজ আমাকে সাপোর্ট দিত এই বিষয়টা, কারণ আমার মেজো বোনই সবকিছু জানতেন। গতকাল শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকী উপলক্ষে অপুর সাথে দেখা করতে আসেন শাকিব খান এবং তারা কিছু ছবিও তুলেছিলেন। সাংবাদিক অপুকে জিজ্ঞেস করে, আপনি আর শাকিব খান যখন প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তখন আপনাদের মাথায় বিয়ের চিন্তা কিভাবে আসলো? করেছি সেটা আমার কোনো ফিলিংসে ছিল না। ও যখন আমার কাছে মনে হচ্ছিল ও বিয়ে করবে না। বিয়ে যখন হলো দিদি প্রচুর কাঁদছিল, তুই কাঁদছিস কেন, তুই বুঝতেছিস বিয়ে হয়েছে, এইরকম করে যাই হোক বিয়েটা হলো। কারণ যেহেতু দুজন ওই সময়টা খুব বেশি সিনেমা করতাম, আমাদের সাথে তো সিনেমা অনেক লগ্নি করা ছিল। সাংবাদিক অপু বিশ্বাসকে আরো জিজ্ঞেস করেন, আজ আপনাদের বিবাহবার্ষিকী, এই বিবাহবার্ষিকী উপলক্ষে আপনার অনুভূতি কি? এই দিনটি তো আপনার কাছে অনেক বিশেষ একটা দিন। এর উত্তরে অপু জানায়, আসলে খুব কম বয়সে বিয়ে করাটা ভুল ডিসিশন। ম্যাচুরিটি হয়ে তারপরে আসলে বিয়ে করাটা উচিত। এটা অনেক লাইফের অনেক বড় একটা পার্ট। এটাকে যদি কেউ খেলাই ফেলে দেয়, এই জন্য আমি বলতে চাই যে বিয়ের বিষয়টা অনেক ম্যাচুরেট হয়ে মানে চিন্তা ভাবনা করে করা দরকার। কারণ এটা লাইফের অনেক বড় একটা পার্ট। প্রেম যদি কেউ করতে চায় 50টা করুক, প্রবলেম নাই। কিন্তু এই বিষয়টা যেটা আমার কাছে মনে হয় যে খুব দ্রুত ডিসিশন নিয়েছি এটা। অপু বিশ্বাসকে সাংবাদিক আরো প্রশ্ন করেন, একসময় শাকিব খান তো আপনার সবচেয়ে কাছের মানুষ ছিল, আর আজকের দিনে আপনার বিবাহবার্ষিকী নিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর দিতে চাচ্ছেন না। তবে কি শাকিব খানের সাথে আপনার ডিভোর্সের পর আপনি তাকে এখন ঘৃণা করছেন? এরকম কঠিন প্রশ্নের উত্তরে অপু জানায়, দেখো এটা আসলে একান্তই ব্যক্তিগত কথা। আর এটা যেভাবেই আমি বলি না কেন, এটা অন্য একটা প্রেজেন্টেশন দাঁড়াবে। আমি কাজ নিয়েই থাকতে চাই, কাজের মধ্যেই থাকতে চাই, কাজের কথা বলতেও আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। অপু বিশ্বাস তার জীবনে অনেক কষ্ট করেছেন। একটা মেয়ে যে এত কষ্ট করতে পারে তা অপু বিশ্বাসকে না দেখলে বোঝাই যেত না। প্রথমত কথা যে ঠিক আছে আমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলাম, শুটিং স্পটে কেউ কারোর সাথে কথা বলতাম না, পাশাপাশি চেয়ারে বসতাম না, পাশাপাশি রুমে থাকতাম না। এবং আমার শ্বশুর বাড়িতে হয়তো বা ঈদের দিন হয়ে গেছে, আমি ঈদে অ্যাটেন্ড করতে পারলাম না বিকজ অফ আমার ফিল্মের কিছু মানুষ আসবে। তারপরে আমার শ্বশুর শাশুড়ি হজে যাচ্ছেন, তার পরিবারের লোকেরা অনেকেই আসবেন আমাকে তাদের সাথে দেখা করার জন্য। এয়ারপোর্টে বোরখা পরে, হাতে মোজা পরে, পায়ে জুতা পরে আর লোকের আড়ালে তাদেরকে বিদায় দিতে হচ্ছে। তো এটা আমার জন্য হয়তো বা নেওয়াটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু যখন আমি দেখলাম যে আমার বাচ্চাকে শেলির বাচ্চার পরিচয় দিতে হচ্ছে, কখনো আমার বোন আসতেছে তার বাচ্চার পরিচয় দিতে হচ্ছে, আমি আসলে মা হয়ে এটা নিতে পারি। এই যে মাঝে একটা কথা ছড়িয়েছিল যে শাকিবের একটা সিনেমা রংবাজ, যে সিনেমাটা নাকি আমি অভিনয় করতে চেয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি একজন সিজার পেশেন্ট, আমাকে অ্যান্টিবায়োটিকে থাকতে হয়েছে দীর্ঘ 3 থেকে 4টা মাস। আর স্বাভাবিকভাবে একজন হ্যাংলা পাতলা মানুষের যদি অ্যান্টিবায়োটিক নেয় তাহলে কিন্তু সেও নর্মালি একটু মোটা হয়ে যায়। আর ফিল্মের জন্য আমি কি করে প্রস্তুত হতে পারি যে আমি তখনই সিনেমা করবো, তখন আমার বাচ্চার বয়স 6 মাস, আমি কি করে যাব? এটা আসলে টোটালি নিজেদের দোষ এড়ানোর জন্য আমাকে এই কথাটা সাজিয়েছেন। তো আমার কথা হচ্ছে আমি যখন দেখলাম যে না আমার বাচ্চাকে অন্য পরিচয় দিতে হয়, ওকে ভ্যাকসিন দেয়, বাচ্চা করে কান্না করে ওঠে, তখন সে আমার ফিটিং করতেন। তো অপু বিশ্বাস এ বিষয় নিয়ে আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। করে কান্না করে আমি ফিলিং করাতে পারতাম না, আমার অস্থির লাগতো যে আমার বাচ্চা কান্না করতেছে, আমি ফিলিং করাতে পারছি না তাকে। সবকিছু মিলে না ভাইয়া আর পারিনি। আমি ঠিক সকালে উঠে দৌড়ে আমি চ্যানেলে চলে গেছি যে আমি বাঁচতে চাই, নিঃশ্বাস ছেড়ে বাঁচতে চাই, মানে দম বন্ধ করা একটা পরিস্থিতির ভিতরে আসলে আপনি পড়ে গিয়েছিলেন। আমি 8 বছর মেনে নিয়েছি, পারছি, এটা আমার মধ্যে ছিল, রপ্ত করতে পারছি।
বাচ্চাকে পেটে নিয়েও পারছি, বাচ্চাকে জন্মও দিতে পারছি, বাচ্চাকে 6 মাস করাতে পারছি, বাট 6 মাস পর যখন আমার বাচ্চার মুভমেন্ট চেঞ্জ হচ্ছিল এবং আমার কাছাকাছি খুব থাকতে চাচ্ছিল, তখন আর পারিনি। এর জন্য মানে সাকিবের যারা ফ্যানরা আছেন বা যারা বেসিক সাকিব ফ্যান, তাদের কাছে আমি বলতে চাই যে আপনারা আপনাদের ব্যক্তিগত জীবন থেকে আমার এই অবস্থানটা একটু উপলব্ধি করেন চোখ বন্ধ করে, যে আদৌ মেয়েটা কি করছে। আচ্ছা অপু, আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, যেই দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি দ্বারা আমরা খুবই ইন্সপায়ার্ড, সেই দেশে তো আমরা দেখি যে নায়ক নায়িকারা তারা খুব সাফল্যের সাথে তারা তাদের বৈবাহিক জীবন মেনটেন করছে, একই সাথে এটা কিন্তু আমিও দাম্পত্যের সাথে মানতাম, কাজ এটা করছে। আমিও মানতাম, আমি বরাবরই তাদেরকে এই কথা বলতাম। আমি জানি না এটা সাকিবের কোত্থেকে এই মেন্টালিটি চলে আসছে, আমি জানি না। হয়তো বা নিজেকে সালমান খান বানাইতে চাই যে আমি এই জীবন আনম্যারিড থাকবো, তাতে করে যদি আমি একজন বাংলাদেশের সালমান খান হয়ে যেতে কিন্তু পারি। সে তো ফলো করে শাহরুখ খানকে। আমি জানি না, শাহরুখ খানকে ফলো করলে তো আল্লাহ, শাহরুখ খানের ফ্যামিলি দেখা হয়েছে, ইটস আ আইডল ফ্যামিলি। এক্স্যাক্টলি, মানে সেটাই তো। সে রাজ্জাক আঙ্কেলকে জানে না, রাজ্জাক আঙ্কেলের মৃত্যুতে যে সে কান্নায় ভেঙে পড়লো। আজকে আমার কাছে মনে হয় যে রাজ্জাক আঙ্কেল বেঁচে থাকলে আমার এই পরিণতিটা হতো না। আচ্ছা। কারণ ইন্ডাস্ট্রিতে আমাদের গার্জিয়ান আছেন, কিন্তু একজন রাজ্জাক আঙ্কেল নেই। আর একজন রাজ্জাক আঙ্কেল না থাকার কারণে অপু বিশ্বাস যা বলেছেন ঠিকই বলেছেন, আমি তার কথার সাথে একমত। অনেক বড় বড় ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। মানে আমাদের ইন্ডাস্ট্রি কিছুটা কি গার্জিয়ান বিহীন এই মুহূর্তে, আপনি কি এরকম কিছু বলতে চাইছেন? গার্জিয়ান বিহীন বলবো না, আসলে পারফেক্ট একজন বাবা ছিলেন তো। কারণ বাবা বা মা, যেমন আমি আমার বাচ্চাকে আগলে রাখছি, আমার অবস্থান কিন্তু আমার মা যে সেও কিন্তু দিতে পারবে না। বা সাকিব নিজেকে বাবা বলছেন, অথচ 3 মাস হচ্ছে বাচ্চার চেহারা, গায়ের রং, বাচ্চার ভ্যাকসিন কবে, বাচ্চা অসুস্থ কিনা, বাচ্চার স্টেপ কিনা সেটা জানে না, ওই বাবা না। তো ইন্ডাস্ট্রিতে সব বাবা আছেন সাকিবের মতো বাবা, বাট অ্যাজ এ রাজ্জাক আঙ্কেল, লাইক আমি আমার বাচ্চাকে যতটা ভালোবাসি বা আপনি আপনাদের বাচ্চাকে যতটা ভালোবাসেন, সেই ভালোবাসার গার্জিয়ানটা নেই। এটা অত্যন্ত আসলে দুঃখজনক একটা ব্যাপার তো বটে। একটা ব্যাপার আমরা দেখলাম যে সম্পর্ক যখন আসলে খারাপের দিকে গেল, ভাঙনের দিকে গেল, তখন আপনারা দুজন পরস্পরকে দোষারোপ করতে শুরু করলেন এবং সেটা না, সাকিব ফার্স্টে দোষ দেওয়া শুরু করলেন। প্রথমত কথা, সে আমাকে 10 লাখ টাকা দিয়েছেন, এটা কি খুবই হাস্যকর না? আমি কি তার ওয়াইফ না? আমাকে 10 লাখ কেন? এখনকার ওয়াইফরা তো মানে সাকিব যে স্টাইলটা নিজেকে মানে বলতে চায়, সেক্ষেত্রে তো 10 লাখ টাকাতে একটা নোসপিনই পাওয়া যায় না ডায়মন্ডের। এক্স্যাক্টলি, এবং আপনি তো নিজে ওয়ার্কিং ওয়েমেন আসলে, এবং আপনি তো এর চেয়ে মোর দ্যান এনাফ আপনি আর্ন সে করতে যে পারেন। 10 লাখ টাকা দিয়ে কি বোঝাইতে চাইছে আমি জানি না, বাট একটা মেয়েদের নোসপিন কিনতে গেলেও কিন্তু 25 থেকে 30 লক্ষ টাকা লাগে যদি ডায়মন্ড নোসপিন কিনতে চাই। তো সে 10 লাখ টাকা দিয়েছেন, এটা খুব ফলো করে বলে নিজেকে প্রাউড ফিল করছেন। এরপরে বাচ্চার বার্থডে ফার্স্টে সে করবে প্ল্যানিং করাইলেন একজন জার্নালিস্টের মাধ্যমে। কারণ আপনারা কিছু ভয়েস রেকর্ডে শুনেছেন, সে বলতো যে এভাবে সবার সামনে আসবে সুপারস্টার শাকিব খানের ছেলে, এটা তিনি কোনোভাবে না, মানতে না, পারেননি, ওটা তো যেভাবে হয়েছে। আপনি এনেছেন আপনার হ্যাঁ, বাচ্চাকে সামনে। ওইটাকে সে না বলেছিলেন, এটা আমি বার্থডের কথা বলছি যে আমি তো আপনাকে 5 লাখ টাকা পাঠিয়েছি বার্থডের জন্য। এটা একজন সাংবাদিকের হাতে ভয়েস কি জানি বলে একটা সাকিব, আমি আসলে তত ইংলিশে পারদর্শী না। ভয়েস একজন সাংবাদিক কিন্তু সাক্ষী ছিলেন, তো ভয়েস সাংবাদিক সাক্ষী ছিলেন। তো কাঙ্গালিনী ভোজ খাওয়াইলেন, মানে সে এতিমদেরকে খাওয়াইলেন। এটাতে আমার চেয়ে খুশি কেউ হয়নি, কারণ আমার বাচ্চাকে 10টা এতিম খাইয়ে দোয়া করবে। কিন্তু আমার একটাই প্রশ্ন, যেখানে আমার বিয়েটা 10 জন জানেন না, যেখানে আমার কনসেপ্ট করার কোনো আনন্দ হয় না, কারণ বাচ্চা কনসেপ্ট করলেও ওটা আত্মীয় স্বজন একটা আনন্দের অংশ তৈরি করে, জানানোর একটা অনুষ্ঠান থাকে।